ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, প্রত্যেকের প্রিপারেশন জোর কদমে চলছে এবং তোমাদের আশা করি ফুড এসআই এক্সামিনেশন সবার খুব ভালো হয়েছে। মোটামুটি কোয়েশ্চেন পেপার যা হয়েছে তাতে সবার মডারেট টু মোটামুটি মানে যা যদি প্রিপারেশন থাকে তো তোমরা কিন্তু খুব ভালো করেই আনসার করে আসতে পারবে। তো চলো আগামী দিনের যে পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস বা WBCS, রেল, পুলিশ, আগামী দিনে প্রচুর পরীক্ষা রয়েছে। তো সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে আজকেও কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আমি তোমাদেরকে এক্সপ্লেন করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু আপকামিং এক্সামে আসার মতো প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নকে মোটামুটিভাবে এখনকার পরীক্ষাগুলোর কোয়েশ্চেন পেপারের যা ট্রেন্ড বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারকে অ্যানালাইসিস করে কিন্তু আজকের সেটটা বানানো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ডিসকাস করার সময় সেই কোয়েশ্চেনটা কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন সেটাও আমি তোমাদেরকে বলে দেবো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আপকামিং এক্সামগুলোর কথা মাথায় রেখেই তৈরি করা। তো আজকের সেশনে আমাদের 20টা মতো কোয়েশ্চেন রয়েছে। তো চলো আমরা তাহলে দেখে নিই কী কোয়েশ্চেন রয়েছে। ডিরেক্টলি আমরা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আজকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের স্ক্রিনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনটা যে চ্যাপ্টারের কোয়েশ্চেন, চ্যাপ্টারের নাম হচ্ছে হরমোন। এই হরমোন চ্যাপ্টারটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের বায়োসায়েন্স সাবজেক্টের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে কিন্তু আমরা বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় দেখতে পাই। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে ডায়াবেটিস ইনসিপিটাস ইজ ডিউ টু। ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে একটা কাইন্ড অফ ডিজিজ, ঠিক আছে? তো এই ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি কেন হয়? অপশন এ বলছে হাইপার সিক্রেশন অফ ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন হচ্ছে একটা হরমোনের নাম। সেকেন্ড অপশন বলছে হাইপো সিক্রেশন অফ ইনসুলিন। ইনসুলিনও একটা হরমোনের নাম। থার্ড অপশন বলছে, অপশন সি বলছে হাইপার সিক্রেশন অফ ইনসুলিন। লাস্ট অপশন বলছে হাইপো সিক্রেশন অফ ভেসোপ্রেসিন। এই চারটে অপশন আমাদের সামনে রয়েছে। তাহলে এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস রোগটির কারণ কি? ভেসোপ্রেসিন হরমোনটার আরেকটি নাম হচ্ছে ADH অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ADH এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো হাইপার সিক্রেশন অফ ভেসোপ্রেসিন মানে ভেসোপ্রেসিনের অত্যাধিক ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, নাকি হাইপো সিক্রেশন অফ ইনসুলিন, ইনসুলিনের স্বল্প ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়? হাইপার সিক্রেশন অফ ইনসুলিন, ইনসুলিনের বেশি ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, নাকি হাইপো সিক্রেশন অফ ভেসোপ্রেসিন? কোনটা এর মধ্যে সঠিক আনসার হবে? দেখো ADH হরমোন বা ভেসোপ্রেসিন হরমোন যেটা রয়েছে সেই হরমোনটা সিনথেসিস হয় আমাদের হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটারি সেলে। তো হাইপোথ্যালামাস এই ভেসোপ্রেসিন বা ADH হরমোনটা তৈরি করতে হেল্প করে এবং এই পার্টিকুলার হরমোনটা সিক্রেশন হয় পিটুইটারির পশ্চেরিয়ার পার্ট থেকে, অর্থাৎ পিটুইটারির পশ্চাৎ খণ্ড থেকে এই হরমোনটা সিক্রেশন হয় এবং এই হরমোনটার মেইন ফাংশন হচ্ছে আমাদের যে কিডনির স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে নেফ্রন, সেই নেফ্রনের যে রেনাল টিবিউল রয়েছে সেই রেনাল টিবিউলে ওয়াটারের রিঅ্যাবজর্পশন করতে হেল্প করা, অর্থাৎ জলের শোষণে সাহায্য করা। তাহলে যদি এই ADH হরমোনটা বা ভেসোপ্রেসিন হরমোনটার কোনো কারণে ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার আমাদের ইউরিনের মাধ্যমে কিন্তু দেহের বাইরে বেরিয়ে যাবে। তাহলে রিঅ্যাবজর্পশন যদি না হয় তাহলে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু রিলিজ হয়ে যাবে ইন দ্য ফর্ম অফ ইউরিন, তাই তো? অর্থাৎ এখানে যে অপশনগুলো রয়েছে
তার মধ্যে সুইটেবল অপশন হচ্ছে মানে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, অর্থাৎ হাইপোসিক্রেশন অফ ভেসোপ্রেসিন। এটাই হচ্ছে সঠিক উত্তর। এডিএইচ হরমোন যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু রেনাল টিবিউলে ওয়াটারের রিঅ্যাবসর্পশন কোনো মতেই পসিবল না, তখন কিন্তু এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে। বাংলা একে বলা হয় শর্করাবিহীন বহুমূত্র, ঠিক আছে। ডায়াবেটিস ইনসিপিটাসের বাংলা হচ্ছে শর্করাবিহীন বহুমূত্র। আশা করি তোমরা এই কোয়েশ্চেনটাকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হিসেবেই কনসিডার করবে এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কিন্তু এই কোয়েশ্চেনটা, অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিটাস। সেকেন্ড কোয়েশ্চেন যেটা রয়েছে, which vitamin is known as anti-hemorrhagic factor? যদি আমরা প্রিভিয়াস ক্লাসগুলো ফলো করে থাকি তাহলে আমরা দেখব যে আমি যতগুলো মক সেশন এতদিন পর্যন্ত কন্ডাক্ট করেছি ফর ফুড এসআই এক্সামিনেশন বা ডিফারেন্ট পিএসসি এক্সামিনেশন, প্রত্যেকটা মক টেস্টের সেটে কিন্তু আমি ভিটামিনের একটা করে কোয়েশ্চেন রাখি। ওয়াই? বিকজ ভিটামিন ইজ আ ডমিনেটিং সেক্টর অফ পিএসসি এক্সাম। ক্লিয়ার? তো সুতরাং এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে, কোয়েশ্চেনটা বলছে which vitamin is known as anti-hemorrhagic factor, অর্থাৎ হ্যামারেজকে প্রিভেন্ট করার জন্য কোন ভিটামিন রেসপন্সিবল। অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি ইজ ভিটামিন ডি, অপশন সি ইজ ভিটামিন কে, অপশন ডি ইজ ভিটামিন সি। তাহলে আমরা কিন্তু নর্মালি দুটো ক্লাস অফ ভিটামিন সম্পর্কে জানি। একটা ক্লাস অফ ভিটামিনকে বলা হয় ফ্যাট সলিবল ভিটামিন, আরেকটা ক্লাস অফ ভিটামিনকে বলা হয় ওয়াটার সলিবল ভিটামিন, তাই তো? তাহলে ফ্যাট সলিবল ভিটামিন কি কি রয়েছে? ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে এ, ডি, ই, কে, এবং ওয়াটার সলিবল যে ভিটামিন রয়েছে সেটার মধ্যে রয়েছে বি কমপ্লেক্স এবং সি। তাহলে আমাকে কোয়েশ্চেনটা করেছে যে অ্যান্টি হ্যামারেজিক ফ্যাক্টর, অর্থাৎ হ্যামারেজকে প্রিভেন্ট করার জন্য, রক্তক্ষরণ প্রতিরোধ করার জন্য কোন ভিটামিনটা রেসপন্সিবল। তাহলে আমরা প্রত্যেকেই জানি আনসার ইজ ভিটামিন কে। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা ভিটামিনের আমরা কিন্তু সোর্সটা খুব ভালো করে পড়ব, উৎসটা খুব ভালো করে পড়ব। ভিটামিনের যদি কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স থাকে, কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকে, সেটা অবশ্যই পড়ব। ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজগুলো খুব ভালো করে পড়ব এবং ফাইনালি ভিটামিনের কেমিক্যাল নেম খুব ভালো করে পড়ব। তোমাদের যদি জানা থাকে এই চারটে ভিটামিনের কেমিক্যাল নেম, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম তোমরা জানো কিনা। রাইট? তাহলে ভিটামিন ইটসেলফ একটা অত্যন্ত এসেনশিয়াল একটা নিউট্রিশিয়াস কম্পোনেন্ট, যেই কম্পোনেন্টটা আমাদের বডি প্রোটেক্টিভ এলিমেন্ট হিসেবে আমরা কনসিডার করি। দু ধরনের আমরা যে খাবারগুলো খাই, আমরা যে ব্যালেন্স ডায়েট ইনটেক করি, সেই ব্যালেন্স ডায়েটে আমরা কিন্তু দু ধরনের খাবার খাই। রাইট? একটাকে বলা হয় বডি কনস্ট্রাকটিভ ফুড, একটাকে বলা হয় বডি প্রোটেক্টিভ ফুড। রাইট? তাহলে বডি কনস্ট্রাকটিভ ফুড মানে হচ্ছে যেই ফুডের একটা পার্টিকুলার ক্যালোরি ভ্যালু রয়েছে, অর্থাৎ যে ধরনের খাবার থেকে আমরা শক্তি বা এনার্জি পাই, দ্যাট ইজ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। আরেকটা ক্লাস অফ যে ফুড রয়েছে, অর্থাৎ যাদেরকে আমরা বলি বডি প্রোটেক্টিভ ফুড, তার মধ্যে রয়েছে ভিটামিন এবং মিনারেলস। এদের থেকে আমরা কিন্তু অ্যাজ সাচ কোনো শক্তি বা এনার্জি পাই না, কিন্তু ভিটামিন এবং মিনারেল ডেফিসিয়েন্সি হলে কিন্তু আমাদের বিভিন্ন রকমের ডেফিসিয়েন্সি ডিজিজ হয়। রাইট? যেরকম ভিটামিন এ তোমরা দেখতে পাচ্ছ, ভিটামিন এর সাথে কিন্তু রাতকানা রোগটি সম্পর্কিত, এবং ভিটামিন ডি তোমরা পড়েছো রিকেট বা অস্টিওম্যালেশিয়া। ভিটামিন কে তোমরা নিশ্চয়ই জানো, ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে কিন্তু ব্লাড ক্লটিং প্রসেসটা কিন্তু হ্যাম্পার করে, কারণ ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চনের সাথে ভিটামিন কে এর কিন্তু একটা সম্পর্ক রয়েছে। এবং ফাইনালি যেটা আমরা দেখতে পাচ্ছি ভিটামিন সি, ভিটামিন সি কিন্তু ওয়াটার সলিবল ভিটামিন। ভিটামিন সি এর অভাবে যে রোগটা হয় দ্যাট ইজ স্কারভি। রাইট? তাহলে স্কারভি হচ্ছে ইনফ্লামেশন অফ গামস, মাড়ি দিয়ে রক্ত পড়া। তাহলে সেই কারণে আমরা ভিটামিন সি কে বলি, যেহেতু ভিটামিন সি স্কারভি প্রিভেন্ট করে, তাই ভিটামিন সি কে বলা হয় কি অ্যান্টি স্করবিউটিক ফ্যাক্টর। রাইট? তাহলে ভিটামিন থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু কি কি প্রবাবল কোয়েশ্চেন হতে পারে
সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। তাহলে অনগোয়িং যে এক্সামিনেশনগুলো চলছে বা আপকামিং যে পরীক্ষাগুলো আমাদের জন্য আসতে চলেছে, সেই পরীক্ষার জন্য কিন্তু ভিটামিন এই টপিকটা আমাদেরকে অত্যন্ত ভালো করে প্রিপেয়ার করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন বলছে, which of the following disease is generally caused by virus? দেখো আমরা জানি যে আমাদের বিভিন্ন রকমের যে মাইক্রো অর্গানিজমস রয়েছে, মাইক্রো অর্গানিজমসের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গি, এরা রয়েছে। তো যারা কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ডিজিজের জন্য রেসপন্সিবল, রাইট? তাহলে এই যে ভাইরাল ডিজিজ, ভাইরাস ইটসেলফ একটা মাইক্রো অর্গানিজম এবং এটা কিন্তু সমস্ত মাইক্রো অর্গানিজমসের মধ্যে সব থেকে ছোট হয়, সাব মাইক্রোস্কোপিক পার্টিকেল বলা হয়, এবং এর যে সেলুলার সাইজ সেটা অত্যন্ত ছোট। এবং ভাইরাসকে কিন্তু আমরা ট্রুলি কোনো লিভিং অর্গানিজম বলতে পারি না। কেন? কারণ ভাইরাসের মধ্যে কিন্তু লিভিং সেলের যেরকম কিছু প্রপার্টি রয়েছে, আবার নন লিভিং অবজেক্টের যেরকম কিছু প্রপার্টি রয়েছে, দুটোর প্রপার্টি কিন্তু আমরা ভাইরাসের মধ্যে দেখতে পাই। সেই জন্য ভাইরাসকে আমরা বলি ইন্টারমিডিয়েট অফ লিভিং অ্যান্ড নন লিভিং। অর্থাৎ ভাইরাসের সেলুলার সাইজ অত্যন্ত ছোট, নাই ভাইরাস কিন্তু কমপ্লিটলি লিভিং নয়, ভাইরাস কিন্তু কমপ্লিটলি নন লিভিংও নয়। ভাইরাস কিন্তু লিভিং আর নন লিভিংয়ের মধ্যে একটা অদ্ভুত বাইনারি এনজয় করে এবং তারও কিন্তু স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তাহলে ডেফিনেটলি ভাইরাস ইজ আ অবলিগেট প্যারাসাইট। ভাইরাস কিন্তু কোনো একটা লিভিং অর্গানিজমকে অ্যাটাক করে এবং সেখানে কিন্তু ডিজিজ কজ করে, রাইট? তাহলে এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে যে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ, দ্যাট ইজ আনসার। অপশনগুলো বলে দিই। ফার্স্ট অপশন ইজ ডেঙ্গু ফিভার, সেকেন্ড অপশন ইজ টাইফয়েড, থার্ড অপশন ইজ কলেরা, ফোর্থ অপশন ইজ টিউবারকিউলোসিস। তাহলে ডেঙ্গুর জন্য যে ভাইরাসটা রেসপন্সিবল তার নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস, এবং ডেঙ্গু এই রোগটা কিন্তু একটা মাথায় রাখবো আমরা ভেক্টর বর্ন ডিজিজ, ভেক্টর বর্ন ডিজিজ বা বলা হয় বাহক বাহিত রোগ, রাইট? তাহলে ডেঙ্গুর জন্য রেসপন্সিবল যে মসকিউটোটা তার নাম আমরা জানি যে এডিস মসকিউটো। তাহলে এডিস মসকিউটোটা যে ভাইরাসটাকে ক্যারি করে দ্যাট ইজ ফ্ল্যাভি ভাইরাস, রাইট? দ্যাট ইজ ফ্ল্যাভি ভাইরাস। তাহলে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটা ভাইরাল ডিজিজ? আনসার আমরা করব কিন্তু ডেঙ্গু ফিভার। এখানে টাইফয়েড, কলেরা বা টিউবারকিউলোসিস কোনোটাই কিন্তু ভাইরাল ডিজিজ নয়। ক্লিয়ার? তাহলে এটা কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন? এটা যে চ্যাপ্টারের কোয়েশ্চেন সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি অ্যান্ড ডিজিজ। পিএসসির প্রচুর পরীক্ষায় কিন্তু এই পার্টিকুলার সেগমেন্টটা থেকে কোয়েশ্চেন আসে। নট অনলি পিএসসির এক্সাম, আমাদের সেন্ট্রালের এক্সাম বা আপকামিং রেলের পরীক্ষা বা পুলিশের প্রচুর পরীক্ষা চলছে, সেই পরীক্ষাতেও কিন্তু এই টপিকটা থেকে সিগনিফিকেন্ট নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। সুতরাং আমাদের ডিজিজ, প্যাথোজেন, মাইক্রো অর্গানিজমস, বিভিন্ন টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট বা ভ্যাকসিন, এর উপরে কিন্তু আমাদের খুব সুন্দর করে কন্টেন্ট প্রিপেয়ার করতে হবে এবং এটা কিন্তু পরীক্ষায় আসা একটা ইম্পর্টেন্ট টপিক। চলো পরবর্তী কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে ডিপোজিশন অফ ইউরিক অ্যাসিড ক্রিস্টালস। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিপোজিশন অফ ইউরিক অ্যাসিড ক্রিস্টালস অ্যাট দ্য জয়েন্ট ইজ দ্য কজ অফ। তাহলে একটা জিনিস আমরা মাথায় রাখবো যে এই ইউরিক অ্যাসিড হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, একটা নাইট্রোজিনিয়াস ওয়েস্ট। তাহলে আমাদের যদি শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় বা কোনোভাবে যদি আমাদের কিডনি আমাদের বডি থেকে ইউরিক অ্যাসিডকে প্রপারলি এক্সক্রিট করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এক্সেস অ্যামাউন্ট অফ ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ফর্মে আমাদের বোন জয়েন্টগুলোর মধ্যে কিন্তু অ্যাকিউমুলেট করতে স্টার্ট করে, সেখান থেকে পেইন ট্রিগার হয় এবং তাকে আমরা বলি কিন্তু গাউটি আর্থারাইটিস। তাহলে আমাদের যে বোন জয়েন্ট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ,
এটা হচ্ছে নর্মাল বোনস। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোনটা কীরকমভাবে কার্ভড হয়ে গেছে এবং এখানে যে বোন জয়েন্ট দেখতে পাচ্ছ সেটা কিন্তু অনেকটা ইনফ্ল্যামেশন হয়েছে বোন জয়েন্টের মধ্যে এবং রেডনেস এসেছে, সোয়েলিং হয়েছে এবং ফাইনালি কিন্তু বোন ডিফর্মিটিস তৈরি হয়েছে, বোনটা অনেক বেশি স্পঞ্জি বা পোরাস হয়ে গেছে। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুটো বোনের মাঝখানে যে স্পেসটা রয়েছে দ্যাট ইজ সাইনোভিয়াল স্পেস। আমরা জানি সাইনোভিয়াল স্পেসের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। তাহলে সাইনোভিয়াল ফ্লুইড যখন এক্সস্টেড হয়ে যায় তখন কিন্তু এক্সেস অ্যামাউন্ট অফ ইউরিক অ্যাসিড, কোনো কারণে যদি আমাদের কিডনি প্রপারলি ইউরিক অ্যাসিডকে এক্সক্রিট করতে না পারে বা এক্সেস অ্যামাউন্ট অফ ইউরিক অ্যাসিড যদি আমাদের শরীরে ডিপোজিট করতে শুরু করে তখন সেগুলো কিন্তু ক্রিস্টাল ফর্মে আমাদের এই বোন জয়েন্টের মধ্যে অ্যাকিউমুলেট হতে স্টার্ট করে, রাইট? তাহলে অ্যাকিউমুলেশন অফ ইউরিক অ্যাসিড ক্রিস্টাল এর জন্য প্রচণ্ড পেইন হয়, পেইন ট্রিগার্স। দিস ইজ কল্ড গাউটি আর্থারাইটিস। গাউটি আর্থারাইটিস, আনসারটা হবে গাউট বা গেঁটে বাত, রাইট? গেঁটে বাত। তাহলে এটা কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন? এটা কিন্তু বোন মাসল মুভমেন্ট এবং লোকোমোশন এই চ্যাপ্টারের কোয়েশ্চেন। তো এই চ্যাপ্টারটা কিন্তু সব পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট, ফুড এসআই থেকে শুরু করে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এই পরীক্ষাগুলোতে কিন্তু আমরা এই টপিক থেকে কোয়েশ্চেন দেখতে পাই। এবং বোন রিলেটেড যত কোয়েশ্চেন হয় লাইক কত রকমের বোন জয়েন্টস হতে পারে, মুভেবল জয়েন্ট, ইমুভেবল জয়েন্ট, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে এবং বোন মাসেল এগুলোর নাম, এগুলো স্পেসিফিক কিছু টাইপস যেগুলো আমাদের পড়তে হয় সেগুলো কিন্তু আমরা খুব ভালো করে এমসিকিউ সলভ করার মাধ্যমে কিন্তু প্রিপেয়ার করব। ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনটার সঠিক আনসার হবে অপশন সি, গাউট। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে স্যালাইভা হেল্পস ইন দ্য ডাইজেশন অফ। স্যালাইভা কথাটার মানে হচ্ছে লালা। দেখো আমাদের মুখবিবরে আমাদের মাউথের মধ্যে কিন্তু স্যালাইভা প্রেজেন্ট থাকে, তাই তো? কারণ আমরা যে খাবারটা খাই সেই খাবারটাকে পার্শিয়ালি সেটাকে ডাইজেস্ট করা বা সেটাকে বোলাস ফর্মে কনভার্ট করা এবং যাতে খুব সহজেই আমরা কিন্তু সেই খাবারের মণ্ডটাকে আস্তে আস্তে মুখবিবর থেকে আমাদের স্টমাক বা পাকস্থলিতে পাঠিয়ে দিতে পারি যেখানে কমপ্লিট ডাইজেশন প্রসেসটা হয়। তাহলে আমাদের এই যে ধরো আমরা যে খাবারগুলো খাচ্ছি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই ধরনের যে খাবার খাচ্ছি তো ইনিশিয়াল ডাইজেশনটা কিন্তু আমাদের মাউথের মধ্যেই স্টার্ট হয়, রাইট? তো আমাদের মাউথে কি রয়েছে না, আমাদের মাউথে রয়েছে স্যালাইভা। তাহলে কোয়েশ্চেনটা করেছে যে স্যালাইভা হেল্পস ইন দ্য ডাইজেশন অফ স্টার্চ, এটা এক রকমের কার্বোহাইড্রেট। ফার্স্ট অপশন বলছে স্টার্চ, সেকেন্ড অপশন বলছে ফ্যাট, থার্ড অপশন বলছে প্রোটিন, ফোর্থ অপশন বলছে ভিটামিন। তাহলে দেখো এখানে কিন্তু ভিটামিন কোনো মতেই হবে না, আমাদের কনফিউশন কিন্তু তৈরি হতে পারে স্টার্চ, ফ্যাট এবং প্রোটিনের মধ্যে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে স্যালাইভার মধ্যে এক রকমের কার্বোহাইড্রেট ডিগ্রেডেটিং এনজাইম প্রেজেন্ট থাকে। স্যালাইভার মধ্যে এক রকমের এনজাইম বা উৎসেচক প্রেজেন্ট থাকে, যে এনজাইমটার নাম হচ্ছে অ্যামাইলেজ, রাইট? তাহলে এই অ্যামাইলেজ এনজাইমটা কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাকের জন্য রেসপন্সিবল। তাহলে আমি যখন একটা কমপ্লেক্স ফুড খাচ্ছি, কমপ্লেক্স আফটার ইনটেক অফ কমপ্লেক্স ফর্ম অফ ফুড, আমাদের স্যালাইভার মধ্যে থাকা যে এনজাইমগুলো সেই এনজাইমগুলো কিন্তু কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স যে পলিস্যাকারাইড, এখানে স্টার্চ,
তো সেই কমপ্লেক্স পলিস্যাকারাইডকে ব্রেকডাউন করে সেগুলো সিম্পলেস্ট ফর্মে কিন্তু কনভার্ট করে, অর্থাৎ অ্যামাইলেজ এনজাইমটা স্টার্চকে ব্রেকডাউন করে তাকে মল্টোজে কনভার্ট করে। মল্টোজ ইজ এ ডাইস্যাকারাইড। এই মল্টোজ আবার কিন্তু ইন প্রেজেন্স অফ মল্টেজ এনজাইম সেটা ব্রেকডাউন হয়ে তৈরি করে 2 মলিকিউলস অফ গ্লুকোজ। তাহলে এই স্টেটমেন্ট থেকে আমরা এটা জানতে পারলাম যে কোনোভাবেই কিন্তু প্রোটিন বা ফ্যাট আনসার এখানে হবে না। কারেক্ট আনসার উইল বি অপশন এ, দ্যাট ইজ স্টার্চ। তাহলে এখান থেকে আমাদেরকে কিন্তু এনজাইম টপিকটা খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে, রাইট? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো আমরা যে ফর্মে গ্রহণ করি সেটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম। কমপ্লেক্স ফর্মকে ব্রেকডাউন করে সেগুলোকে সিম্পলেস্ট ফর্মে কনভার্ট করে হচ্ছে এনজাইম, উইচ ইজ আ বায়োক্যাটালিস্ট। এনজাইমের ফাংশন হচ্ছে সিম্পলিফাইড করা। যে খাবারটা আমরা খাচ্ছি সেটাকে কমপ্লেক্স ফর্মে আমরা ইনটেক করি এবং সেই কমপ্লেক্স ফর্ম অফ ফুডটাকে এনজাইম কি করছে, সিম্পলিফাইড করছে এবং সেটাকে যতটা পসিবল বেস্ট পসিবল ওয়েতে সেটাকে একদম সিম্পলেস্ট পার্টিকেলে কনভার্ট করছে ফর দ্য ইজ অফ ডাইজেশনের সুবিধের জন্য। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই 3 ধরনের খাবারের ওপরে কোন কোন এনজাইম কাজ করে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই একটু দেখে নিতে হবে। পরীক্ষায় কিন্তু আমাদের কোয়েশ্চেন থাকবে এই পার্টিকুলার টপিকটা থেকে, রাইট? তাহলে কোয়েশ্চেন 5 এর কারেক্ট আনসার ইজ অপশন এ, স্টার্চ। কোয়েশ্চেন 6 ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এগেইন আরেকটা কোয়েশ্চেন আমরা হরমোন থেকে পেলাম, রাইট? তাহলে তোমাদের একদম ফার্স্ট কোয়েশ্চেন আমি কি বলেছিলাম যে হরমোন চ্যাপ্টারটা আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু বায়োলজির একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট বা এরিয়া। তো দেখো আরেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা এবার প্লান্ট হরমোন থেকে পাচ্ছি। কি বলা হচ্ছে কোয়েশ্চেনটা? প্লান্ট হরমোনের আরেকটা নাম কিন্তু ফাইটো হরমোন। প্লান্ট হরমোনের আরেকটা নাম কিন্তু ফাইটো হরমোন। কোয়েশ্চেনটা কি বলেছে? which of the following is not a phytohormone? নিম্নলিখিত অপশনসগুলোর মধ্যে কোনটি ফাইটো হরমোন নয়? প্রিভিয়াস সেশনগুলোতে আমি যখন তোমাদের এরকমভাবে মক টেস্ট প্র্যাকটিস করিয়েছি তখন বারবার করে এই কথাটা বলেছি যে কোয়েশ্চেনে যদি নট থাকে তাহলে একটু অপেক্ষা করতে হবে, কোয়েশ্চেনটাকে পড়তে হবে এবং নটের তলায় একটা আন্ডারলাইন করে নিতে হবে, না হলে পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ নটটাকে আমরা কিন্তু ওভারলুক করে যেতে পারি। তাহলে কোয়েশ্চেনটা কি বলেছে? which of the following is not a plant hormone? নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটি প্লান্ট হরমোন বা উদ্ভিদ হরমোন নয়? ফার্স্ট অপশন ফাইটোক্রোম, সেকেন্ড অপশন ফ্লোরিজেন, থার্ড অপশন জিএ। ফুল ফর্ম অফ জিএ ইজ জিব্বারেলিক অ্যাসিড। ক্লিয়ার? জিব্বারেলিক অ্যাসিড। জিব্বারেলিক অ্যাসিড জিব্বারেলিন হরমোনের কেমিক্যাল নেম। Chemical name of gibberellin is gibberellic acid, right? Last option IAA, full form is indole acetic acid. What is indole acetic acid? Indole acetic acid is the chemical name of auxin hormone. তাহলে অক্সিন, জিব্বারেলিন, ফ্লোরিজেন। এই ফ্লোরিজেন হচ্ছে এটাকে বলা হয় প্রকল্পিত হরমোন বা পস্চুলেটেড হরমোন। এই পার্টিকুলার হরমোনটা প্লান্ট ফ্লাওয়ারিংয়ের জন্য রেসপন্সিবল। ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন? ভেরি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আনসার ইজ ফ্লোরিজেন। ক্লিয়ার? তাহলে বি সি ডি প্রত্যেকটা হরমোনের এক্সাম্পলস, প্রত্যেকটাই টাইপস অফ হরমোন। এক্সেপশন ইজ ফাইটোক্রোম which is a photoreceptor. ক্লিয়ার? বিভিন্ন ফটোসিনথেটিক প্লান্ট, অ্যালগি বা এক্সেপশন কিছু ফাঙ্গির মধ্যে আমরা এক রকমের রিসেপ্টর দেখতে পাই, ফটো রিসেপ্টর, তাকে বলা হচ্ছে কি ফাইটোক্রোম,
রাইট? তাহলে হরমোনের কাজ আমরা কিন্তু জানি, হরমোন হচ্ছে বায়োক্যাটালিস্ট, এবং আমাদের ক্ষেত্রে অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু হরমোন বিভিন্ন রকমের রোল বা হরমোনের বিভিন্ন রকমের ইম্পর্টেন্স রয়েছে, সেগুলো অলরেডি আমরা পড়েছি। এবং প্লান্টের ক্ষেত্রেও কিন্তু প্লান্টের গ্রোথ, সেল ডিভিশন, ওভারঅল ডেভেলপমেন্ট, ব্রাঞ্চিং তৈরির ক্ষেত্রে বা ফ্রুট, লিভস এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে হরমোনের কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে। সেল ডিভিশন করে প্লান্ট গ্রোথে হেল্প করে হচ্ছে এই অক্সিন এবং জিববারেলিন হরমোন। তাহলে এখানে আনসার হচ্ছে ফাইটোক্রোম। ক্লিয়ার? এটা কিন্তু কোনো হরমোনের ভ্যারিয়েন্ট নয়। পরবর্তী প্রশ্ন, that has the longest duration। তাহলে আমরা সেল সাইকেল বলে একটা ইভেন্ট পড়ি। এই সেল সাইকেল কম্প্রাইজেস টু মেইন ফেজেস। সেল সাইকেলের দুটো ব্রড ফেজ হয়। কি কি? একটা ফেজকে আমরা বলি হচ্ছে ইন্টারফেজ, একটা ফেজকে আমরা বলি হচ্ছে ইন্টারফেজ, আরেকটা ফেজকে আমরা বলি হচ্ছে মাইটোটিক ফেজ। ক্লিয়ার? এই ইন্টারফেজকে আমরা বলি হচ্ছে প্রেপারেটরি ফেজ। তার কারণ ইন্টারফেজে G1, S, G2 এগুলো হয়, যেখানে সেলটা সোললি প্রেপারেশন নেয় ফর দ্য সেল ডিভিশন। সেল ডিভিশন হওয়ার আগে, প্রায়ার টু দ্য সেল ডিভিশন, একটা সেলকে বিভিন্ন দিক থেকে ম্যাচিওর হতে হয়। তার সেলুলার যে কনস্টিটিউয়েন্টসগুলো রয়েছে, সেলুলার যে সাবস্ট্যান্সেস রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের এনজাইম, প্রোটিন, আরএনএ, ডিএনএ, এই সেলুলার মেটেরিয়ালসগুলো কিন্তু তৈরি করার প্রয়োজন হয় বিফোর স্টার্টিং দ্য ডিভিশন। তাহলে ইন্টারফেসকে আমরা প্রিপারেটরি ফেজ বলি কেন? কারণ এখানে সেল নিজেকে প্রস্তুত করে, এটাকে বলা হয় প্রস্তুতি পর্ব। ক্লিয়ার? আফটার কমপ্লিশন অফ ইন্টারফেস সেল কি করে? সেল কিন্তু মাইটোটিক ফেজে ঢুকে যায়। মাইটোটিক ফেজ কম্প্রাইজেস টু ফেজেস। একটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, আরেকটাকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্লিয়ার? ক্যারিওকাইনেসিস is associated with synthesis of nucleus, সাইটোকাইনেসিস হচ্ছে associated with division of cytoplasm, রাইট? তাহলে এই ক্যারিওকাইনেসিসের চারটে ফেজ হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে সব থেকে বড় দশা, লংগেস্ট বা লার্জেস্ট ডিউরেশন যে ফেজটাকে আমরা বলি, আনসার ইজ উইদাউট এনি মিস আমরা করব প্রোফেজ। এখানে আমরা দেখতে পাই যে ক্রোম্যাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকিউলাম যেটা রয়েছে সেটা অনেক বেশি কনডেন্সড হয়, অনেক বেশি কম্প্রেসড হয়ে একটা ক্রোমোসোমের মতো স্ট্রাকচার তৈরি করে, এবং নিউক্লিয়ার যে এনভেলপ সেটা আস্তে আস্তে কিন্তু ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে প্রোফেজে। ক্লিয়ার? তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই চারটে দশার মধ্যে সব থেকে বড় দশার নাম হচ্ছে প্রোফেজ। এবং এখানেই যদি আমি প্রশ্নটা করতাম স্মলেস্ট, তাহলে আনসার হতো কি না অ্যানাফেজ। ক্লিয়ার? তাহলে এখানে আমরা আনসারটা করলাম প্রোফেজ। পরবর্তী কোয়েশ্চেন, which gas leaked in Bhopal gas tragedy? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা ইভিএস এর পলিউশন চ্যাপ্টারের কোয়েশ্চেন। তোমরা জানো যে পলিউশন চ্যাপ্টারটা কিন্তু এখনকার যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে বায়োসায়েন্সের মধ্যে ইভিএসও কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট। ঠিক আছে? তো তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ, এখন যে পরীক্ষাগুলো চলছে, নিশ্চয়ই তোমরা এটা এক্সপিরিয়েন্স করছো যে বায়োসায়েন্সের সাথে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা অদ্ভুত রকমের ইন্টিগ্রেশন আমরা কিন্তু পরীক্ষার হলে দেখতে পাচ্ছি, যেখানে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকেও কিন্তু আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু সেই চ্যাপ্টারেরই একটা প্রশ্ন, যেই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পলিউশন। তাহলে কোয়েশ্চেনটা করেছে which gas leaked in Bhopal gas tragedy বা ভোপাল গ্যাস ডিজাস্টার? অপশন বলছে ফার্স্ট অপশন কার্বন মনোক্সাইড, সেকেন্ড অপশন ফিনাইল আইসোসায়ানেট, থার্ড অপশন মিথাইল আইসোসায়ানেট, লাস্ট অপশন ইথাইল সায়ানাইড। আনসারটা একটাও আমরা দেখব না,
বাকি অপশনসগুলো উইদাউট এনি মিস আনসার হবে অপশন সি, দ্যাট ইজ মেক, মিথাইল আইসোসায়ানেট। ক্লিয়ার? এটা হয়েছিল 1984-এ, 1984-এর 3rd ডিসেম্বর। ঠিক আছে, ইউনিয়ন কার্বাইড বলে একটা ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং প্লান্ট থেকে প্রথম কিন্তু মিথাইল আইসোসায়ানেট এটা বেরিয়ে এসেছিল অ্যারাউন্ড 40 টন মতো, এবং সেখানে ক্যাজুয়ালিটিস ছিল কিন্তু অনেক বেশি, প্রচুর মানুষ কিন্তু অ্যাফেক্টেড হয়েছিলেন। ক্লিয়ার? তো এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হয়, বিশেষ করে পরীক্ষায় কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফুল ফর্ম অফ মিক এভাবে আসতে পারে। আবার তোমাকে উইচ গ্যাস লিকড ইন ভোপাল গ্যাস ট্র্যাজেডি, সেখানে বলল মিথাইল আইসোসায়ানেট, ইথাইল আইসোসায়ানেট, তারপর হয়তো জিজ্ঞেস করলো যে মিথাইল আইসোসায়ানাইড, ইথাইল আইসোসায়ানাইড, এভাবেও কিন্তু 4টে অপশন দিতে পারে, এবং এই ডেটটাও কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবো, দ্যাট ইজ 3rd ডিসেম্বর। তাহলে 3rd ডিসেম্বর 1984 মিথাইল আইসোসায়ানেট, ইউনিয়ন কার্বাইড প্লান্ট বা ইউনিয়ন কার্বাইড ফার্টিলাইজার প্লান্ট, এবং এটা কিন্তু ভোপাল গ্যাস ট্র্যাজেডি হিসেবে পরিচিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। সেপ্টিসেমিয়া এই বিষয়টা হচ্ছে এক রকমের ইনফেকশন। আমাদের শরীরে যদি কোনো কারণে ইনফেকশন হয় তো দ্যাট মিন্স সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের সিমটমস কিন্তু লক্ষ্য করি। যে অপশনগুলো দিয়েছে দেখো, সেপ্টিসেমিয়া ইজ মেন্টাল ডিসঅর্ডার, ব্লাড পয়জনিং, ফুড পয়জনিং, নান অফ দিস। তাহলে সেপ্টিসেমিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেন্টাল ডিসঅর্ডার, এটা একেবারেই নয়। মেন্টাল ডিসঅর্ডারের সাথে সেপ্টিসেমিয়ার আদৌ কোনো সম্পর্ক নেই। ফুড পয়জনিং এটাও আনসার হবে না, ফুডের সাথে সেপ্টিসেমিয়া বা সেপসিসের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু আমরা আনসার করব হচ্ছে ব্লাড পয়জনিং। ক্লিয়ার? তাহলে ব্লাড স্ট্রিম ইনফেকশন আমরা দেখতে পাচ্ছি, সেপসিস ইজ এ পোটেন্সিয়ালি লাইফ থ্রেটনিং কন্ডিশন caused by the body's response to an infection। তাহলে কোনো একটা ইনফেকশাস পার্টিকেল বা কোনো একটা ফরেন এলিমেন্ট যদি আমার বডিতে ইনভেড করে, তাহলে ব্লাডের মধ্যে আমরা কিন্তু সেই ইনফেকশনের রেসপন্স হিসেবে বেশ কিছু কেমিক্যাল তৈরি হতে দেখি, এবং তাতে করে কিন্তু আমাদের গোটা বডিতে এই ইনফেকশনটার কারণে কিন্তু নানা রকমের ম্যানিফেস্টেশন তৈরি হয়, শিভারিং হয়, ঠিক আছে, নানা রকমভাবে কিন্তু আমাদের বডি তখন রেসপন্স করতে শুরু করে। তাহলে সেপসিস বা সেপ্টিসেমিয়া ইজ নাথিং বাট আ ব্লাড পয়জনিং, যেটা কোনো একটা ইনফেকশনের জন্য হয়। রাইট? চলো নেক্সট কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন খুব ভালো একটা কোয়েশ্চেন, মাসল থেকে কোয়েশ্চেনটা রাখা হয়েছে। Which one of the following body parts of the human body does not have smooth muscle? স্মুথ মাসলকে আমরা বলতে পারি নন স্ট্রায়াটেড মাসল, মসৃণ পেশি, নন স্ট্রায়াটেড মাসল। ক্লিয়ার? একে আমরা বলতে পারি ইনভলেন্টারি মাসল, ইনভলেন্টারি মাসল। তাহলে এখানে কোয়েশ্চেনটা কি দিয়েছে, which one of the following body parts or organs of the human body does not have smooth muscle? তাহলে কোনটাতে স্মুথ মাসল নেই বা কোনটাকে আমরা ইনভলেন্টারি মাসলের রেসপেক্টে ভাবি না? দেখো অপশন এ বলছে ইউরেটার, ডেফিনেটলি এটা একটা ইন্টারনাল অর্গান। তাহলে আমাদের বডির যে ভেতরের অর্গানগুলো রয়েছে, ভিজারাল অর্গান বা ইন্টারনাল যে অর্গানসগুলো রয়েছে, সেই অর্গানের যে অ্যাকশন বা সেই অর্গানের যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু একটা ইনভলেন্টারি অ্যাকশন, কারণ আমাদের বডির ভেতরের অর্গানসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না, বা উইচ আর নট বিং কন্ট্রোলড বাই আওয়ার ওন ডিসক্রিশন, ওন উইল। আর যাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি সেই মাসেলগুলো মূলত হয় স্ট্রায়াটেড বা স্কেলিটাল মাসেল, যেগুলোকে আমরা কিন্তু বাইসেপস বা ট্রাইসেপস বলি, অর্থাৎ এরা আমাদের ইন্টারনাল বা ভিজারাল মাসেলস নয়। তো এদেরকে আমরা কিন্তু নিজের ইচ্ছেতে নিয়ন্ত্রণ করতে পারি বা কন্ট্রোল করতে পারি। তাহলে এখানে ইউরেটার, আইরিস অফ আই, ব্রঙ্কাই অফ লাংস, তিনটেই কিন্তু ইনভলেন্টারি মাসেলের পার্ট,
তাহলে যেটা স্মুথ মাসেল বা ইনভলিন্টারি মাসেল নয় সেটা হচ্ছে বাইসেপস। তাহলে আনসার হবে দিল্লি। তাহলে which one of the following body parts or organs of the human body does not have smooth muscle? Smooth muscle নেই, আনসার ইজ বাইসেপস। এটা কিসের এক্সাম্পল? এটা কিন্তু স্ট্রায়াটেড বা ভলেন্টারি মাসেলের এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন, which of the following is called the secondary air pollutant? এয়ার পলিউট্যান্ট কথাটার মানে হচ্ছে বায়ু দূষক। বায়ু দূষক, those who are responsible for pollution, তাহলে যারা পলিউশন কজ করে তাদেরকে আমরা বলছি হচ্ছে পলিউট্যান্ট। ক্লিয়ার? তাহলে বেসড অন দ্য ইম্প্যাক্ট অফ দেয়ার এনভায়রনমেন্ট পলিউট্যান্ট কুড বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস, দু ভাগে আমরা ভাগ করতে পারি। ক্লিয়ার? একটাকে বলে প্রাইমারি পলিউট্যান্ট, একটাকে বলে সেকেন্ডারি পলিউট্যান্ট। তাহলে প্রাইমারি পলিউট্যান্ট কিন্তু ডিরেক্টলি সোর্স থেকে এনভায়রনমেন্টে আসছে এবং পলিউশন কজ করছে, যাদের পারসিস্টেন্স খুব একটা বেশি নয় বা তারা ততটাও হার্মফুল নয় ইন দ্য রেসপেক্ট অফ সেকেন্ডারি পলিউট্যান্ট। সেকেন্ডারি পলিউট্যান্ট বা গৌণ দূষক এরা কি করে তৈরি হয়? বিভিন্ন প্রাইমারি পলিউট্যান্টগুলো যখন একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন কিন্তু সেকেন্ডারি পলিউট্যান্ট বা গৌণ দূষক তৈরি হয়, যারা কিন্তু প্রচণ্ড রকমভাবে হার্মফুল, ভীষণভাবে আমাদের এনভায়রনমেন্টকে হার্ম করে, এনভায়রনমেন্টকে পলিউট করে এবং যাদের পারসিস্টেন্স বা স্প্যান অনেকটা বেশি। ঠিক আছে? এবং যারা ফোটোকেমিক্যাল স্মগ বা ব্রাউন হেজ বা সালফিউরাস স্মগ এই ধরনের স্মগ ফরমেশনের সাথে কিন্তু এই যারা সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট হয় তারা কিন্তু যুক্ত থাকে। তাহলে সেকেন্ডারি পলিউট্যান্ট কিন্তু সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট এবং প্রাইমারি এয়ার পলিউট্যান্টের মধ্যে সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট কিন্তু অনেক বেশি ক্ষতিকারক। তাহলে এখানে যে অপশনগুলো দিচ্ছে তার মধ্যে রয়েছে প্যান। প্যানের ফুল ফর্ম হচ্ছে পরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এই প্যানটাই কিন্তু pan is an integral component of photochemical smog. Photochemical smog, এই স্মগটা তৈরির জন্য লাইট এটা একটা কিন্তু স্টিমিউলি হিসেবে কাজ করে। লাইটের প্রেজেন্সে স্মগ ফরমেশন হয় বলে একে বলা হচ্ছে ফোটোকেমিক্যাল স্মগ। তাহলে এখানে যে চারটে অপশন দিয়েছে দ্যাট ইজ প্যান, অক্সিজেন, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এখানে আমরা কিন্তু আনসারটা করব হচ্ছে প্যান, দ্যাট ইজ পরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ক্লিয়ার? তাহলে এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা সলভ করলাম। নেক্সট কোয়েশ্চেন, হ্যাভার্শিয়ান সিস্টেম ইজ আ পার্ট অফ। দেখো হ্যাভার্শিয়ান সিস্টেম এটাকে বা হ্যাভার্শিয়ান ক্যানেল এটা একটা ক্যানেল লাইক স্ট্রাকচার, যেটা আমরা বোনের যে মানে আমরা বোনকে তো অলমোস্ট দুটো কম্পোনেন্টে ভাবতে পারি, একটা হচ্ছে স্পঞ্জি পার্ট আর একটা হচ্ছে কম্প্যাক্ট বোন। তো কম্প্যাক্ট বোনের ঠিক বাইরে একটা ক্যানেলের মতো একটা কিন্তু স্ট্রাকচার পাওয়া যায়, যার মধ্যে ব্লাড ভেসেলস বা নার্ভস এগুলো প্রেজেন্ট থাকে বা অন্যান্য কানেকটিভ টিস্যু প্রেজেন্ট থাকে। তো এই হ্যাভার্শিয়ান ক্যানেল এটা আমরা কিসের মধ্যে দেখতে পাই বা হ্যাভার্শিয়ান ক্যানেল ইজ এ পার্ট অফ, এটা যদি কোয়েশ্চেন থাকে তাহলে এটা আমরা আনসার করব হচ্ছে বোন। কিডনি, বোন, হার্ট, ব্রেন, এই চারটের মধ্যে আমরা আনসার করব হচ্ছে বোন। ক্লিয়ার? আর এটাও জিজ্ঞেস করতে পারে যে হ্যাভার্শিয়ান সিস্টেম ইজ এ পার্ট অফ skeletal system. Clear? Skeletal system. Question number 13. Which bacterium is used in the production of insulin by genetic engineering? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথাটার মানে হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই সেক্টরটা কিন্তু বায়োলজির একটা বুমিং সেক্টর এবং এই সেক্টরটার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু মানে বায়োলজির নলেজকে, বায়োলজির যে গথিক নলেজ সেই নলেজকে কাজে লাগিয়ে ট্র্যাডিশনাল নলেজ অফ বায়োলজিকে ইমপ্লিমেন্ট করে টেকনোলজির সাহায্যে আমরা যেভাবে আমরা উন্নতির দিকে এগিয়ে চলেছি বা যেভাবে আমরা প্রগ্রেস করছি আমাদের কমার্শিয়াল যে দিকগুলো, সেই কমার্শিয়াল দিকগুলোকে বুস্ট আপ করার চেষ্টা করছি, তো সেখানে এই ইনসুলিন প্রোডাকশন এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসকাভারি ছিল, যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কিন্তু করেছিলাম। তাহলে এই ইনসুলিন প্রোডাকশনের জন্য যে ব্যাকটেরিয়াটাকে ইউজ করা হয়েছিল, তাহলে এখানে যে অপশনসগুলো দিয়েছে কি কি, স্যাকারোমাইসিস, রাইজোবিয়াম, এস্চেরিশিয়া, মাইকোব্যাকটেরিয়াম। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর হতে পারে? স্যাকারোমাইসিস, রাইজোবিয়াম, এস্চেরিশিয়া এবং মাইকোব্যাকটেরিয়াম। এখানে আনসারটা হবে এস্চেরিশিয়া বা যেটাকে আমরা শর্টে বলে থাকি ইকোলাই, ইকোলাই বা এস্চেরিশিয়া কোলাই। এটা অনেকটা ইজিলি অ্যাভেলেবল, লেস এক্সপেন্সিভ, এই কারণের জন্য কিন্তু আমরা এস্চেরিশিয়া কোলাইকে ইউজ করি এবং এস্চেরিশিয়া কোলাইয়ের এই ওয়াইড স্প্রেড ইউজের জন্য এটা কিন্তু মানে আমরা সমস্ত যে কোনো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই কিন্তু আমরা এস্চেরিশিয়া কোলাইয়ের ব্যবহারটা কিন্তু খুঁজে পাই। ঠিক আছে, তো স্যাকারোমাইসিস সেরিভিসি এটা তো হবেই না, কারণ এটা একটা আমরা জানি ছত্রাক, উপকারী ছত্রাক বা উপকারী ফাঙ্গাস বলতে পারি। রাইজোবিয়াম এটাও আমরা পড়েছি, এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। মাইকোব্যাকটেরিয়াম তো আসবেই না, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস বা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, যারা টিবি বা লেপ্রোসির জন্য রেসপন্সিবল। তাহলে এখানে আমাদের একদম যেটা সুইটেবল অপশন যেটা আমরা পেয়ে গেছি আনসার, দ্যাট ইজ এস্চেরিশিয়া। পরবর্তী কোয়েশ্চেন, টেন্ডন কানেক্ট বোন টু বোন, মাসেল টু বোন, মাসেল টু মাসেল, নান অফ দিস। তো এটা ভীষণ কমন একটা কোয়েশ্চেন, এটা আনসার হবে হচ্ছে মাসেল টু বোন। আর বোন টু বোন কানেকশনকে আমরা বলি লিগামেন্ট। ক্লিয়ার? তাহলে দুটো বোন রয়েছে, এই দুটো বোনের যে কানেক্টিং লিঙ্ক, দিস ইজ কল্ড লিগামেন্ট। লিগামেন্ট ক্লিয়ার? তাহলে বোন টু বোন কানেকশনের জন্য রেসপন্সিবল হচ্ছে লিগামেন্ট এবং মাসেল টু বোন যদি বলে দ্যাট ইজ টেন্ডন। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেটাল প্রেজেন্ট ইন দ্য হেমোগ্লোবিন ইজ, খুব ভালো প্রশ্ন। হেমোগ্লোবিন যদি আমরা দেখি, হেমোগ্লোবিন কি? হেমোগ্লোবিন হচ্ছে একটা রেসপিরেটরি পিগমেন্ট, যার কাজ হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ অক্সিজেনকে কলাকোষে পৌঁছে দেওয়া এবং সারা শরীর থেকে উৎপন্ন যে কার্বন ডাই অক্সাইড সেই কার্বন ডাই অক্সাইডকে এলিমিনেট করা। দিস ইজ দ্য ফাংশন অফ হেমোগ্লোবিন, রাইট? তাহলে আমাকে কোয়েশ্চেন কি করেছে, হেমোগ্লোবিনের মধ্যে যে মেটালটা প্রেজেন্ট রয়েছে সেটা কি? কপার নাকি ক্যালসিয়াম নাকি আয়রন নাকি অ্যালুমিনিয়াম? তাহলে এটা আনসার কিন্তু আমরা এখানে অলরেডি ক্লুটা কিন্তু পেয়ে গেছি। দ্য আয়রন ইজ দ্য সাইট অফ অক্সিজেন বাইন্ডিং, অর্থাৎ আয়রন কন্টেনিং প্রোটিনটাই কিন্তু হচ্ছে হেমোগ্লোবিন। আয়রন ডেফিসিয়েন্সির জন্য কিন্তু আমরা দেখতে পাই যে রোগটা হয় দ্যাট ইজ অ্যানিমিয়া। ক্লিয়ার? তাহলে হেমোগ্লোবিনের মধ্যে যে মেটালটা রয়েছে দ্যাট ইজ আয়রন বা এফি। তাহলে হিম হচ্ছে আয়রন এবং এই গ্লোবিন হচ্ছে প্রোটিন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন,
Which of the following is composed of protein, antibody, glycogen, নিউক্লিওটাইড, পলিস্যাকারাইড? তাহলে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, যে অপশনগুলো আমাদের সামনে রয়েছে, তার মধ্যে পলিস্যাকারাইড এটা কোনোভাবেই আনসার হবে না। পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড এগুলো আমরা কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে পেয়েছি, তাই তো? পলিস্যাকারাইড এটা হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। নিউক্লিওটাইডটাও আনসার হবে না। ওয়াই? নিউক্লিওটাইড হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট অফ নিউক্লিক অ্যাসিড। স্ট্রাকচারাল ইউনিট অফ স্ট্রাকচারাল ইউনিট অফ নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইড, যার মধ্যে নাইট্রোজেন বেস রয়েছে, পেন্টোজ সুগার রয়েছে, আরেকটা রয়েছে হচ্ছে ফসফরিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে নিউক্লিওটাইডটাও আনসার হচ্ছে না, গ্লাইকোজেনটাও আনসার হচ্ছে না, ঠিক আছে? গ্লাইকোজেনটাও আনসার হচ্ছে না। এখানে আমরা দেখতেই পাচ্ছি আনসারটা হবে অ্যান্টিবডি। Antibody is a protein produced by the immune system in the response to the presence of an antigen. অর্থাৎ বাইরে থেকে যখন কোনো একটা ফরেন এলিমেন্ট, কোনো একটা অ্যান্টিজেন যখন আমাদের শরীরে প্রবেশ করে, তখন সেই অ্যান্টিজেনের রেসপেক্টে আমাদের বডির ইমিউন সিস্টেম অ্যান্টিবডি প্রডিউস করে, তাই তো? তাহলে এটা আনসার হয়ে যাবে অ্যান্টিবডি, যেটা একটা প্রোটিন। নেক্সট কোয়েশ্চেন, which blood vessel carries oxygenated blood from the lungs to the heart? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বলছে কোন ব্লাড ভেসেল বা কোন রক্তবাহ অক্সিজেনেটেড ব্লাডকে বা অক্সিজেন যুক্ত রক্তকে লাংস থেকে হার্টে পাঠায়, লাংসে পিউরিফিকেশনের পর সেটাকে হার্টে পাঠায়। তাহলে কি বলা হচ্ছে? অপশন কি কি রয়েছে? অ্যাওর্টা বা মহাধমনী। সেকেন্ড অপশন বলছে পালমোনারি ভেন বা পালমোনারি শিরা। থার্ড অপশন বলছে পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী। লাস্ট অপশন বলছে ভেনা কেভা। তাহলে অ্যাওর্টা হচ্ছে লার্জেস্ট আর্টারি অফ আওয়ার বডি, ভেনা কেভা হচ্ছে লার্জেস্ট ভেন অফ আওয়ার বডি। পালমোনারি ভেন এবং পালমোনারি আর্টারি দুটোই কিন্তু ব্যতিক্রম বা এক্সেপশন। আমাকে প্রশ্নটা করেছে যে লাংস থেকে হার্টের মধ্যে অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করার জন্য কোন ব্লাড ভেসেলটা রেসপন্সিবল? এটার আনসার হবে পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরা। ক্লিয়ার? পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরা। নেক্সট কোয়েশ্চেন, which of the following statements correctly explains the harmful effect of carbon monoxide on human breathing? Why carbon monoxide is detrimental for us? কার্বন মনোক্সাইড কেন ক্ষতিকারক? আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতেও বলেছিলাম যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে হচ্ছে হেমোগ্লোবিন। ওয়াই কার্বন মনোক্সাইড ইজ ডেট্রিমেন্টাল? বিকজ কার্বন মনোক্সাইড খুব ইজিলি অক্সিজেনকে ডিসপ্লেস করতে পারে এবং হেমোগ্লোবিনের সাথে বাইন্ড করে একটা ডেড কম্পাউন্ড তৈরি করে, যার নাম হচ্ছে কার্বক্সি হেমোগ্লোবিন। কার্বক্সি হেমোগ্লোবিন ইজ ভেরি টক্সিক টু আস। এটাকেই বলা হয় কার্বন মনোক্সাইড পয়জনিং। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে, প্রথম অপশন বলছে ইট কজেস ড্যামেজ টু আরবিসি, ইট রিডিউসেস এফেক্টিভ ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইড, এটা হবেই না। ইট রিডিউসেস দ্য এফেক্টিভ ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, অক্সিজেন ট্রান্সপোর্টকে কমিয়ে দেয়। ইট ইনক্রিজেস দ্য এফেক্টিভ ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইড। তাহলে এটাও কিন্তু হচ্ছে না। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইট রিডিউসেস দ্য এফেক্টিভ ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। অর্থাৎ অক্সিজেনের এফেক্টিভ ট্রান্সপোর্ট মানে হেমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন বাইন্ড করে অক্সি হেমোগ্লোবিন তৈরি করে, এই কম্পাউন্ডটা তৈরি হতে দেয় না। অর্থাৎ হেমোগ্লোবিনের সাথে অক্সিজেনের যে অ্যাফিনিটি বা আসক্তি সেটাকে কমিয়ে দেয় কে? এই কার্বন মনোক্সাইড। ক্লিয়ার?
তাহলে ইট রিডিউসেস দ্য এফেক্টিভ ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি। দেখো আমাদের যে হিউম্যান স্কেলিটাল সিস্টেম তার দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকিউলার স্কেলিটাল সিস্টেম। অ্যাক্সিয়াল পার্টটা হচ্ছে আমাদের অ্যাক্সিসটা, ভার্টিক্যাল পোর্শনটা, আর আমাদের হাত পায়ের যে হাড়গুলো রয়েছে, যে লিম্বসগুলো রয়েছে, সেগুলো কিন্তু অ্যাপেন্ডিকিউলার স্কেলিটনের পার্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু পায়ের বোনসের ছবি দেখতে পাচ্ছি, ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবিউলা, ঠিক আছে। তো এখানে সব থেকে লংগেস্ট বা লার্জেস্ট বোন হিউম্যান বডিতে কোনটা? স্পাইনাল কর্ড, হিউমেরাস, ফিবিউলা, ফিমার। তাহলে এটা আমরা প্রত্যেকে জানি যে ফিমার ইজ দ্য কারেক্ট আনসার। সব থেকে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার এবং সব থেকে ছোট হাড়ের নাম হচ্ছে আমাদের স্টেপিস, যেটা আমাদের ইয়ারে রয়েছে। ক্লিয়ার? লাস্ট কোয়েশ্চেন অফ টুডে সেশন কি বলছে? Which of the following is a functional unit of body? আমাদের শরীরের যে গঠনগত একক বা কার্যগত একক তাকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া, এটা একটা সেল অর্গানেল, কোষ অঙ্গাণু, যাকে আমরা বলি পাওয়ার হাউস অফ সেল। সাইটোপ্লাজম হচ্ছে ম্যাট্রিক্স অফ সেল। স্প্লিন হচ্ছে একটা লিম্ফ্যাটিক অর্গান। লাস্ট অপশন বলছে সেল বা কোষ, এটাই কিন্তু কারেক্ট আনসার। সেলকে বলা হয় বেসিক, ফান্ডামেন্টাল, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, বিল্ডিং ব্লক অফ লাইফ। অর্থাৎ যে কোনো সাপোজ ধরো কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বিল্ডিং তৈরি করার জন্য অনেক ব্রিক্স লাগে, প্রত্যেকটা ইটকে আমরা সাজিয়ে কিন্তু একটা বাড়ি বানাই, তাই তো? সেরকমভাবেই যে কোনো লিভিং সিস্টেম, সেটা কোনো একটা ইউনিসেলুলার ব্যাকটেরিয়া হোক, কোনো একটা মাল্টি সেলুলার অর্গানিজম হোক, হিউম্যান বিইং হোক, এলিফ্যান্ট হোক, যা কিছু হোক, ইচ অ্যান্ড এভরি লিভিং অর্গানিজম তৈরি করার জন্য এক বা একাধিক কোষ লাগে। দ্যাট ইজ ওয়াই সেল ইজ কনসিডার্ড অ্যাজ বেসিক বা ফান্ডামেন্টাল, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। উইদাউট সেল লাইফের কোনো এক্সিস্টেন্সই নেই। কোনো লিভিং অর্গানিজম তৈরি হতে পারবে না উইদাউট সেল। দ্যাট ইজ ওয়াই আমরা আনসার করলাম কি অপশন ডি। তো চলো আজকে আমরা ঝড়ের বেগে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করলাম। আগামী দিনেও কিন্তু আপকামিং পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে এরকমই সেশন কন্টিনিউ হবে এবং তোমরা প্রত্যেকে ক্লাসগুলোকে দেখো, সাবস্ক্রাইব করো, প্রতিদিন প্রত্যেকটা ক্লাসকে ফলো করো এবং অ্যাজ মেনি অ্যাজ পসিবল ক্লাসগুলোকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে, যাতে বাকিরাও এই ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।